সাফ কথা। নমস্কার, ভারত টিভিতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের সাফ কথা। আজকের সাফ কথা কোনো রাজনৈতিক বিতর্ক নয়। আমরা যাব সেই একটি অতি সাধারণ মেয়ের অসাধারণ জীবন কাহিনীতে। আপনারা জানেন যে সম্প্রতি আমাদের ভারতের অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল দল এফসি অর্থাৎ এশিয়া বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে এবং যদিও এটা বিশ্বকাপ নয়, এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে এবং সমস্ত দেশে মানুষের মধ্যে একটা উন্মাদনা, একটা আনন্দর বাতাবরণ যখন তৈরি হয়েছে, তখন আমাদের কাছে একটু বাড়তি পাওনা এসেছে যে আমাদের জেলার অর্থনৈতিক দিক থেকে প্রত্যন্ত পরিবারের একটি মেয়ে যার নাম প্রীতিকা বর্মন এই জাতীয় দলের সুযোগ পেয়েছে। এটা আমাদের কাছে একটা অহংকার, আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমরা সেই প্রীতিকাকে প্রথমেই কনগ্রাচুলেশন জানাচ্ছি। জানিয়ে আমরা প্রীতিকা সেই যে কষ্টের মধ্য দিয়ে, জীবন সংগ্রামের মধ্য দিয়ে এত বড় লড়াইয়ে সাফল্য পেয়েছে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় যাব। তো আলোচনা শুরুতে প্রথমেই প্রীতিকা, তোমাকে আমরা কনগ্রাচুলেশন জানাচ্ছি যে আগামী ভবিষ্যতে তুমি আরও এগিয়ে যাবে। যদি আমাদের দর্শকদেরকে তুমি একটু বলো যে এই যে এত বড় সাফল্য তোমার কেমন লাগছে। থ্যাংক ইউ স্যার। আমাকে খুবই ভালো লাগছে যে আমি এত ভালো জায়গায় খেলছি এখন। আর ভাবছি যে আমাদের গ্রামে অনেক মেয়ে আছে, ওদেরকেও খেলতে বলতে বলবো, কিন্তু আমাদের ওদিকে খেলতে বলে না। পরিবারের খুবই প্রবলেম আমাদের ওখানে, কিন্তু আমাদের বাড়িতে অত প্রবলেম দেয়নি আমাকে। আমাদের স্কুলের স্যারও আমাদের হেল্প করছে, অনেক হেল্প করছে। মানে তোমার শুরুটা হয়েছিল বাড়ির সামনের ছোট্ট একটি মাঠে, হ্যাঁ, এবং সেখানে শুধু দৌড়দৌড়ি ছিল প্রথম এবং তারপরে আমরা দেখলাম সেখান থেকে তুমি টাউন ক্লাব মাঠেও এসেছো, সেখানেও প্র্যাকটিস করেছো এবং তারপর সেখান থেকে সুব্রত কাপেও অংশগ্রহণ করেছিলে এবং তারপর সেখান থেকে তুমি সোজাসুজি চলে গেলে একদম এশিয়া কাপে। তো এই যে তোমার পাওনা, তুমি যে লড়াই সংগ্রাম, এটা কিভাবে করেছো? তোমাকে আমরা দেখছি যে তোমার মতো বয়সী যারা মেয়েরা আছে, তারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করবার পর পরিবার থেকে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়। অনেক সময় তারা পড়াশোনা ছেড়ে দিয়ে তারা সংসার নিয়ে ব্যস্ত হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে তুমি ব্যতিক্রমী। তোমার গ্রামের মধ্যে তুমি ব্যতিক্রমী। যে এত শক্তি, এই শক্তিটা তুমি কোথা থেকে পেয়েছো? তোমাকে উৎসাহিত কারা করেছে? আমি যখন ছোট ছিলাম না, তখন আমার দিদি আছে না, দিদিও খেলাধুলা করতো। মানে বয়স হিসাবে আমার দিদি বিয়ে করে নিল আবার। তারপরে তো আমাদেরকে ছোটবেলায় খেলাতো, মাঠে নিয়ে যেত, দৌড়াতো। আমার মা বলতো যে সকালে সকালে দৌড়াতে নিয়ে গেলে শরীর ভালো থাকে। তখন আবার আমাদের স্কুলে, যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন গেম হয় না, মানে খেলা হয় স্কুলের খেলা, তখন আমি খেলতাম। স্যার বলতো যে তুই ভালো খেলিস, তোকে ভালো আরও জায়গায় যেতে পারবি, তুই এমনই খেলতে থাক। তো আমি খেললাম। তো আমার মা, আমার বাবাও বললো যে খেলছিস তো ভালো। তো তখন আমি খেলতে শুরু করলাম। তখন থেকে তোমার উৎসাহটা বেড়েছে খেলার প্রতি। আচ্ছা, এই ব্যাপারে আমরা একটু যাব। আমাদের সাথে রয়েছেন যে হাতিয়া হাই স্কুল, যে স্কুলের ছাত্রী আমাদের প্রীতিকা, সেই হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অরিজিৎ ঘোষ মহাশয়, যাহার উৎসাহ উদ্দীপনাও প্রীতিকার এই সফলতার পেছনে খুব কম নয়। সেই অরিজিৎ বাবুর কাছেই যাব। অরিজিৎ বাবু, এই যে প্রীতিকা আজকে আপনাদের সহযোগিতার প্রীতিকা আজকে যে একটা বড় জায়গায় পৌঁছে গেছে, তার লড়াইটা, এবং এটা তো আমাদের উত্তর দিনাজপুর জেলায় একটা প্রথম বলা চলে যে এত বড় জায়গায় ফুটবল পায়ে নিয়ে এত বড় জায়গায় কেউ যেতে পারেনি। তো সেই জায়গাতে পরিচালন কমিটির সভাপতি হিসেবে, বা আপনি রায়গঞ্জ টাউন ক্লাব বলে যে একটা ক্লাব রয়েছে খেলাধুলোর, সেখানকারও আপনি সম্পাদক, সেক্রেটারি, এবং এছাড়াও ডিএসএরও কর্মকর্তাদের মধ্যে আপনি একজন ছিলাম এখন। আচ্ছা, তো যাই হোক, তো আপনি ছিলেন বহুদিন ডিএসএ কর্মকর্তা।
তো এই বিষয়ে এই যে ঋতিকার মতো মেয়েদেরকেই এই যে আপনারা তুলে আনছেন, আমাদের এখানে ধরতে গেলে তো এক কথায় বলা চলে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা পরিকাঠামো সেটা খুবই কম। এই স্বল্প পরিকাঠামোর মতো জায়গা থেকে ঋতিকার মতো ঋতিকার মতো মেয়েদেরকে যে তুলে আনা, এটা আপনাদের কাছে কতটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে যদি একটু বলেন। না, প্রথমেই বলি এটা তো চ্যালেঞ্জিং ব্যাপারই। প্রীতিকা প্রথম নুরিপুর মাঠেই প্র্যাকটিস করতো, তারপরে ও 5-এ হাতিয়া স্কুলে আসে। হাতিয়া স্কুলের যে কোচ আছে, ওই স্কুলের টিচারও অনুপ কারকারটার হাত ধরেই ওর অ্যাকচুয়ালি ফুটবল মাঠে আসা। পরবর্তীকালে ও ফুটবলটা, ওর যেহেতু অ্যাথলেটিক্সের মেয়ে ছিল, ওর দৌড়ানো এবং ওর বডি স্ট্রাকচারটা অনেকটা বেটার অন্যদের ফুটবল প্লেয়ারের থেকে। তখন অনুপ বলে না এই মেয়েটা দিয়ে হবে। এই অনুপের উদ্যোগেই এবং হাতিয়া স্কুলের প্রতিটি শিক্ষকের উদ্যোগেই ওর এই জায়গায় আসা সম্ভব হয়েছে। এবং তাছাড়া সবচেয়ে বড় যেটা ওর কাছে, ওর বাবা মা দাদা সবাই মিলে ওকে এগিয়ে দিয়েছে এই খেলার জন্য, যে তুই খেল, আমরা আছি পিছনে। এই যে সাহসটা, আপনি অ্যাকচুয়ালি প্রশ্নটা ওকেই করেছিলেন যে কোথা থেকে পায় ও একদম, এই যে সাহসটা, ফ্যামিলির যে সাপোর্ট, এই সাপোর্টটা খুব দরকার। তাছাড়া স্কুলের যে সাপোর্ট, হাতিয়া স্কুলের তৎকালীন যে হেডমাস্টার মশাই ছিলেন অনুরুদ্ধ সিনহা মহাশয়, ওনার যা ইচ্ছা এবং অন্য টিচারদের যে করার ইচ্ছা যে প্লেয়ারদের, এবং প্রীতিকার আগেও যে প্লেয়াররা ছিল মেয়েদের, তারাও খুব ব্রিলিয়ান্ট ছিল, তারাও খেলতে পারতো এরকম। সর্বোপরি আমি বলি, ওই পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, পারিবারিকের যদি ওই উৎসাহটা না, পরিবারের সাপোর্টটা যদি পিছনে না থাকে, তাহলে অনেকাংশেই এরা পিছিয়ে। আচ্ছা অরিজিৎ, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দেখুন, এই যে খেলাধুলাগুলো করতে গেলে এই মেয়েদের উঠে আসার পেছনে মানে অনেক অর্থ খরচের বিষয়টাও লেগে যায়। কারণ তার একটা জুতো লাগবে, তারপরে স্পোর্টস আইটেমগুলো যেগুলো আছে সেগুলো লাগবে, সেগুলো মাঝে মাঝে কিনতে হয়। এছাড়াও বিভিন্ন জায়গাতে যখন ট্রান্সপোর্টেশন কস্ট যেতে হয়, এই সমস্ত যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, সেটা কি যথেষ্ট ছিল? না, যথেষ্ট নেই। আমরা স্কুল এটাতে হেল্প করে অনেকটাই, এবং আমরা অনেকেই সহৃদয় ব্যক্তি আছে যাদের আমরা গিয়ে যদি অ্যাপ্রোচ করি, তা অনেকেই দেয়। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনও দিয়ে থাকে, এইভাবে দেয় আর কি। সবচেয়ে বড় কথা, এই যে প্রীতিকার একটা গল্প আছে, প্রীতিকার এই যাওয়ার পিছনে, প্রীতিকা এইবার যে যাবে ট্রায়াল তো সবাই ভাবে যে আমি পাবো কি পাবো না, ট্রায়ালে যাবো কি যাবো না। তা ওরা খেলে আসে ইয়ের থেকে, কোথায় জানি, ওইটা তো আলিপুরদুয়ার থেকে। 4 তারিখ রাতে খেলে আসে। 5 তারিখে আমরা ম্যানেজিং কমিটির সবাই এবং স্কুলের সব শিক্ষকরা আমরা উপস্থিত হই 5 তারিখে স্কুল গ্রাউন্ডে। সেই সময় আমরা দেখি ওর চিঠিটা একটু আমাদের পেতেও দেরি হয়েছিল, যে ওর যেতে হবে চেন্নাইতে ওকে ট্রায়ালে। 30 ঘন্টা লাগে আমাদের মালদা থেকে। ওই যে সেই সময় সব টিচাররা এবং ম্যানেজিং কমিটির সবাই সাথে আমি, এই যে 5 মিনিটের মধ্যে ডিসিশন নিলাম যে ওকে প্লেনে পাঠানো হবে এবং সাথে বাবাকে। এই যে খরচ, এই যে এটাকে স্কুল এবং ম্যানেজিং কমিটি বা আমরা কেউই কার্পণ্য করি না, আগে ওকে যেতে হবে, ও চান্স পাবে। এই যে বিশ্বাস, মানে সঠিক সময় পৌঁছানো। হ্যাঁ, সঠিক সময় পৌঁছানো। এবং ট্রেনে যেতে 3 দিন গেলে ক্লান্ত হয়ে যাবে, শরীর খারাপ হবে, এগুলো ম্যাটার থাকে। 5 তারিখ থেকে 7 তারিখ মতো পৌঁছাতে পারতো না। আমরা ওখানে ফোন করি, ওরা বলে না আমাদের ওই টাইমেই পৌঁছাতে হবে। তখন আমাদের প্লেন ছাড়া কোনো উপায় ছিল না আর কি। এই যে ওই সময় যে 5 মিনিটের মধ্যে ডিসিশন এবং টিকিট কাটা, এটা একটা টার্নিং পয়েন্ট বলতে হয়। ও যদি না, ও হারিয়ে যেত তাহলে আজকে ও সুযোগ, যেরকম হাতিয়া স্কুলে আরও এরকম প্রচুর মেয়ে হারিয়ে গেছে, তারা বেঙ্গল খেলেছে, কেউ স্কুল বেঙ্গল খেলেছে, কিন্তু ওরা ইন্ডিয়ার এই ইন্ডিয়া টিমে চান্স পায়নি, কিন্তু ওদের যোগ্যতা ছিল। এই যে ডিসিশনটা, এই যে হাতিয়া স্কুলের প্রতিটি টিচার এইভাবে সাহায্য করা, এটা একটা, কিন্তু আমি জবের থেকে প্রেসিডেন্ট হই, আমাকে অ্যাকচুয়ালি প্রেসিডেন্টে করে পাঠিয়েছিল মাননীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। উনি যখন আমাকে কংগ্রেচুলেশন জানায়, আমি আমাকে কেন, আমি প্রশ্ন করেছি, মানে না, তোমাকে ওখানেই পাঠানো হলো, তুমি ফুটবল টিমটা ওখানকার ভালো, তুমি দেখবে। যাক, ওনার কথা রাখতে পেরেছি। প্রীতিকা আজকে আমাদের
সবারই গর্ব। আজকে আরও আমাদের শুধু রায়গঞ্জের মেয়ে না, ও ভারতের মেয়ে আর কি। এবার একটু প্রীতিকার কাছে যাব। প্রীতিকা, এই যে তোমার একটা সাকসেস, এই সাকসেসটা যখনই তুমি পেলে, সফলতা পাওয়ার সাথে সাথে তোমার কিন্তু একটু দায়িত্বও বেড়ে যাচ্ছে সমাজের প্রতি, তাই তো? কি দায়িত্ব? তুমি যে জায়গাটাতে পৌঁছেছো সেই জায়গাতে আরও কিছু মেয়েকে এগিয়ে নিয়ে আসা, সেটা কিন্তু তোমার উপরে বর্তাবে পরবর্তীতে, যে তোমার মতো ভাবে আরও মেয়েরা এগিয়ে আসুক। তো সেই বিষয়ে তোমার সহপাঠী যারা আছে, যারা পড়াশোনা করতো, পাড়ার বন্ধুবান্ধব যে মেয়েরা, তাদের সঙ্গে তুমি কিভাবে কথা বলছো সেইভাবে মোটামুটি বলো মাঝে মধ্যে, যে তোমাকে দেখে ওরাও এগিয়ে আসুক, এরকম কোনো কথা? হ্যাঁ, ওরা যখন আমার সাথে, আমি প্রথম এসেছিলাম না রায়গঞ্জে, তখন ওরা আমাকে দেখতে গেছিল। আচ্ছা, তখন ওই বললো, কি কথা হলো তারা, কি জিজ্ঞেস করলো? বললো কেমন আছিস? হ্যাঁ। আমি বললাম ভালোই আছি। হ্যাঁ। তোরা কেমন খেলছিস? আমি হ্যাঁ। বললাম ভালো কথা বলিনি, কেমন খেলছিস ওটাই বলছি। এবং তোমার মানে টার্গেট যেটা আছে ওরাও আসুক, হ্যাঁ হ্যাঁ, এবং তোমার মতো ওরাও খেলুক, ওরাও এগিয়ে যাক মেয়েরা, তাই তো? তুমি এটা চাও। আচ্ছা, সেই ব্যাপারে তোমার বাড়িতে তোমার মা, হ্যাঁ, মা তো গৃহবধূর কাজ করে বাড়িতে, তো সেই মা তোমাকে কিভাবে উৎসাহ যোগাতো? কারণ অনেক সময় আমাদের গরিব পরিবারের মধ্যে আমরা দেখি যে মেয়েরা একটু বয়স হলে মাকেই বেশিরভাগ সহযোগিতা করে রান্নার কাজে, বাড়ির অন্যান্য কাজে। তো সেইভাবে তোমার মা তোমাকে খেলার প্রতি কি উৎসাহ যোগায় ছেড়ে দিয়েছিল, নাকি কোনো অন্য কাজ করতে বলেছিল? না না, আমার মা আমার বাবা যখন রাত্রেবেলা গল্প করে, তো মানে বলতো যে মেয়েটা আগিয়ে যাচ্ছে তো আগিয়ে যাক আরো। আমার মা বলতো, আমাকে বাড়িতে অতটা কাম করতে বলতো না, যে তুই খেল, একটু ভালো করে খেল। মানে তোমাকে খেলার পেছনে টাইমটা দিতে বলতো, যে ওটা খেল, তুই জায়গা মতো পৌঁছাবি, এটা ছিল। আচ্ছা, এইবার তুমি যখন এলে, তুমি গ্রাম থেকে যখন আমাদের রায়গঞ্জ শহরে এলে, তখন তুমি টাউন ক্লাব মাঠে প্র্যাকটিস করেছো। হ্যাঁ, তো সেখানে তো তুমি এসেছিলে তোমাদের স্কুলের যে এখন সভাপতি আছে অরিজিৎ ঘোষ মহাশয়, তারা তোমাকে কিভাবে অনুপ্রাণিত করেছে? আমাকে মানে যখন আমি খেলছিলাম না, তখন তো মানে আমাদের অনুপ ক্যারেটা স্যার মানে ছিল, তখন তো অরিজিৎ স্যার ছিল না। একবার ম্যাচ খেলতেই আসছিলাম, তখন অরিজিৎ স্যার দেখছিল। তারপরে আমাদের মাঠে গিয়ে বললো যে তুই ভালো খেলছিস, আরো ভালো খেলবি। আমাদের টাউন ক্লাব মাঠে তোমার খেলা দেখে উনি বুঝে গিয়েছিলেন যে তোমার ভেতরে একটা দম আছে, তোমার একটা, তুমি জায়গায় পৌঁছাবে। তারপরে তোমাকে বলেছিল, কি কি বলেছিল? বলেছিল যে তুই আমাদের এখানে প্র্যাকটিস কর, আরো ভালো খেলবি, দুই জায়গায় প্র্যাকটিস কর। যদি তোকে ভালো খেলে মানে ভালো জায়গায় যেতে হয়, তো তোকে তো পরিশ্রম করতে হবে, স্যার বলছিল। যে আমি বললাম হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি যাব। তবে স্যার তারপরে শুনলাম যে আমাদের স্কুলের প্রেসিডেন্ট অরিজিৎ স্যার, তখন স্যার আমার সাথে কথা বললো আবার, যে খেলাধুলা কেমন চলছে, এখানে আয় প্র্যাকটিস। তখন আবার কয়েকদিন বন্ধ দিয়েছিলাম, তারপরে আবার গিয়েছিলাম। তারপরে আমাকে কলকাতায় লিগ খেলার জন্য পাঠিয়ে। আচ্ছা, সেখানে লিগ খেলেছিল। আর একটা বিষয়, যে এটা ছিল আমাদের রাজ্যের মধ্যে, কিন্তু এরপরে তুমি রাজ্য পেরিয়ে তুমি আমাদের দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছ। এবার তো ইন্টারন্যাশনাল, দেশের বাইরে যাচ্ছ, এবং তুমি গ্রাম্য প্রকৃতিতেই মানুষ হয়েছ, এবং সেখানে শুধুমাত্র নিজের যে মাতৃভাষা, তার বাইরে তো অনেক ভাষা এখনও শেখার রপ্ত করা হয়নি। তো সেই ক্ষেত্রে কি তোমার অন্যান্য যারা সহযোগী প্লেয়ার যারা আছে, বা বিদেশি যে খেলোয়াড় আছে, তাদের সঙ্গে কথাবার্তা যোগাযোগ তুমি কীভাবে করছো? আমি বাড়িতে মানে আমি তো বেঙ্গলি না, কিন্তু বেঙ্গলি অতটা মানে মোবাইলে যে এখন মানে তোমার ন্যাশনাল টিমে বিভিন্ন হিন্দি ভাষাভাষী মেয়েরাও আছে, তারপর বাইরে যখন অন্যান্য টিমের সঙ্গে খেলতে যাচ্ছে তারা ইংরেজিতে কথা বলছে, সেই যে যোগাযোগ কমিউনিকেশনটা, এটা কিভাবে করছো? ও মানে যারা মেয়েগুলো ছিল না আমাদের ওখানে টিমের, সবাই হিন্দি জানে। আচ্ছা, হিন্দি থেকেই কথা বলতাম। হ্যাঁ, তুমি হিন্দি বলতে পারো। সেক্ষেত্রে আমাদের যে ন্যাশনাল টিমের যারা আছে তোমাদের, তারা বুঝছে। কিন্তু এইবার মনে করো যখন চীনে তুমি খেলতে যাবে, যখন অন্যান্য টিমের সঙ্গে খেলতে যাচ্ছ, তাদের সঙ্গে যখন যোগাযোগ হচ্ছে, কথাবার্তা বলছো, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হচ্ছে যে ইংরেজি এটা সঠিকভাবে না বলার জন্য? নাকি কেউ সহযোগিতা করছে? সহযোগিতা কিভাবে সহযোগিতা করছে? ওরা তো আবার হিন্দি, কেউ কেউ মানে বাইরের দেশের মেয়েগুলো হিন্দি বুঝে না, তো
ওই ইংলিশ থেকে কিছু বললে আমরা হিন্দি থেকে এদিকে ট্রান্সলেশন করে আচ্ছা, দিই, তারপরে ইংলিশ থেকে শিখাইতে যে বলে এটা বলতে হয়, তারপরে বলে দিই। তারপরে সেখানে মানে বলে দেওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাচ্ছে আর কি, যারা আছে যে তোমাকে হেল্প করছে, তো সেই ব্যাপারে তোমার মোটামুটি এগুলো করে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এবার এইগুলো করার ফাঁকে যে যখন খেলতে গিয়ে নিজের জায়গাকে ছেড়ে বিদেশে যে পড়ে রাখছো, তখন মানে কেমন অনুভূতিটা কেমন হচ্ছে? তুমি কি কোনোদিন কল্পনা করেছিলে যে এরকম দেশের বাইরে গিয়ে মাঠে তুমি এরকম দাপিয়ে বেড়াবে, ফুটবল নিয়ে দৌড়বে, এটা ভেবেছিলে কখনো? এটা ভাবিনি, কিন্তু আমার আশা ছিল যে আমি এখানে পৌঁছাবো একদিন না একদিন। মানে এবার আমরা যাব অরিজিৎ ঘোষের কাছে। আচ্ছা অরিজিৎ, আপনি এবার বলুন যে এই যে প্রীতিকারা যখন খেলতে বিদেশে যাচ্ছে বিভিন্ন দেশে, তো ওদেরা কিভাবে সেখানে, যেরকম মনে করেন যে হিন্দি ভাষাটা আমাদের খুব ক্লোজ প্রক্সিমিটি বিহার আছে, সেই জন্য হয়তো আমাদের হিন্দি ভাষাটা রপ্ত করতে প্রীতিকাদের সুবিধা হয় নাকি? আচ্ছা, এছাড়াও তো অনেক সময় বাইরে গিয়ে ইংরেজিতে কথাটা বলতে হয়, যোগাযোগ করতে হয় অন্য যারা টিমের প্লেয়ার আছে, সেই ব্যাপারে আপনারা ওদেরকে বিশেষভাবে কোনো প্রশিক্ষণ দিচ্ছেন বা কোনো গাইডলাইন দিচ্ছেন যে কিভাবে ওরা এটাকে ডেভেলপ করবে? অ্যাকচুয়ালি এটা নিয়ে আমাদের সত্যি কথা কি, এটা নিয়ে চিন্তা করা হয়নি বা আলাদাভাবে আমরা স্পোকেন ইংলিশ ক্লাসও খুলিনি, যে চিন্তায় আছেই, কিন্তু সেটাকে এখনো সম্ভব হয়নি। অ্যাকচুয়ালি ওরা বয়সে অনেক ছোট, তো ওরা খুব তাড়াতাড়ি শিখে নেয়। তো আমি যতদূর শুনেছি, ওই যেখানে খেলতে যেত সেটা ও বাংলার মেয়ে কিন্তু দুজন ছিল, আর সবাই অন্য রাজ্যের মেয়ে ছিল। তা ওরা মেনলি ইংলিশে কথা বলতো, আর যে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ ছিল এই ইন্ডিয়া টিমে, সেটা উনি কলকাতার, সেহেতু উনি ওই ইন্টারপ্রেটারের কাজটা করতেন। উনি বাংলাটাও জানতেন, তাছাড়া ইংরাজিতে ওদের বুঝিয়েও দিতেন। আর মেয়েরা যেহেতু ছোট মেয়েরা, নিজেদের মধ্যে ওরা নিজেদের কথোপকথন করতো, এবং ওই প্রীতিকার গল্প থেকেই পেয়েছি এই মেয়েরাই ট্রান্সলেট করে দিত। কিছু মণিপুরের মেয়ে ছিল, ওরা যেমন হিন্দিটাও জানে, ইংরাজিটাও জানে, হ্যাঁ, এরকমভাবে ওরা চলতো ওদের। আমি এই প্রশ্নটাও আসার পরে আমিও করেছিলাম ওকে, তা ওদের এটা কোনো অসুবিধা হয়নি, খুব হেল্পফুল, অন্য একে অপরকে খুব হেল্প করতো ওদের টিমের। অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দলে প্রীতিকাই আমাদের প্রথম এই জেলা থেকে। এই প্রীতিকার মতো মেয়েদেরকে আপনারা যেভাবে অন্বেষণ করে বের করেছেন, তো সেই রকমভাবে মানে আমাদের এখানে সেই আপনাদের কোনো পরিকল্পনা আছে যে আরও বেশি মেয়েদেরকে এই জায়গাতে তুলে আনা, তাদেরকে ফুটবলের প্রতি আরও বেশি আগ্রহান্বিত করে তোলা? সেইভাবে কীভাবে কাজ চলছে আপনাদের? আমি তো টাউন ক্লাবের হয়ে কাজ করি শুধু, আর আমি এখন হাতিয়া স্কুলে থাকি, হাতিয়া স্কুলের প্রেসিডেন্ট। আমার পরিধিটা খুব ছোট, কিন্তু আমি যেভাবে চেষ্টা করছি, এইভাবে যদি চেষ্টা করা যায়, আমার মনে হয় সাকসেস আসবে। কারণ আমি 10 বছর ধরে আমি এই কুলদাকান্ত শিল্ডকে সামনে রেখে যেভাবে এগোচ্ছি, সেইভাবে এগোলে, যেমন আমি বলে রাখি, আমাদের যেমন লাইসেন্স কোচ, এটা আমি সব জায়গায় বলি, লাইসেন্স কোচের খুব জরুরি হয়। কারণ আপনি স্কুলের টিচাররা যেমন বিএড করে, বেসিক করে, তারপরে ওরা কিন্তু স্কুলে চাকরি করতে পারে আর কি। সেরকমই কোচিংয়েরও এখন নিয়ম হয়ে গেছে লাইসেন্স করা। যেমন আমাদের প্রথম হয় ডি লাইসেন্স থেকে আরম্ভ, ডি লাইসেন্স, সি লাইসেন্স, এগুলো আমাদের ডিস্ট্রিক্টে আগে ছিল না। আচ্ছা, তা আজকে যে অনুপ ক্যারকেটটার কথা বলছি, হাতে স্কুলের টিচার এবং কোচ, ও কিন্তু ডি লাইসেন্স করা। এটা আমরা রায়গঞ্জ টাউন ক্লাব থেকেই ওকে অ্যারেঞ্জমেন্ট করে পাঠানো হয়েছিল, বালুরঘাট থেকে করেছে। এর পরবর্তীকালে আমরা বহুবার রায়গঞ্জ টাউন ক্লাবে লাইসেন্স কোচের ট্রেনিং করেছি এবং পাস করেছে এখানকার ছেলেরা। এখন ডিস্ট্রিক্টে আমাদের প্রায় 40-এর মতন ডি লাইসেন্স কোচ, 3 জন সি লাইসেন্স কোচ আছে। তা শিক্ষক যদি না বাড়াতে পারি, তাহলে ছাত্রও বাড়বে না। আর যত ক্যাম্প বাড়বে ডিস্ট্রিক্টে, কোচিং ক্যাম্প, তত ছাত্র আমরা দেখতে পাবো। তা এখন দেখবেন আপনারা একটু খেয়াল করে, কোচিং ক্যাম্প ফুটবলের কিন্তু অনেক বেড়েছে। কারণ এই লাইসেন্স কোচরা ওরা চেষ্টা করছে নিজেদের যা শিখলাম সেটা বাচ্চাদের মধ্যে দেওয়ার। তা এইভাবে আমাদের চেষ্টা চলছে। এটা একদিনে কিন্তু হবে না। আর একটু আগে আমি বললাম সবচেয়ে বড় কথা, পারিবারিক সাপোর্ট। যেমন আমি হাতিয়া স্কুল নেই বলি,
ওর আগে যে মেয়েরা ছিল সিনিয়ররা, তারাও কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার ছিল, কিন্তু ওই পারিবারিক সাপোর্টটা ওরা সেভাবে পায়নি বলে আজকে ওরা কিন্তু অখ্যাত থেকে গেছে, ওকে আমরা চিনি না, কিন্তু ওরা ভালো প্লেয়ার ছিল। এই যে পারিবারিক সাপোর্ট, আমি বলবো প্রতিটা গার্জেনকে পারিবারিক সাপোর্টটা দিতে। পারিবারিক সাপোর্ট না থাকলে আমরা কোচরা বা আমরা কর্মকর্তারা আমরা কিছুই করতে পারবো না। আচ্ছা, এমন এক সময় ছিল যখন আমরা দেখেছি যে আমাদের পরিবারের মেয়েরা তারা ফুটবলের দিকে এগিয়ে আসতো না বা ভালো জায়গা পেত না প্র্যাকটিস করবার, সেই জায়গা থেকে এখন তো অনেকটা পরিবর্তন হয়েছে। এখন তো আমাদের মেয়েরা যারা ভালো খেলছে তারা কলকাতায় গিয়ে অনেক সময় ভালো খেলছে, অন্যান্য বড় বড় দলের সঙ্গে খেলছে, এবং এটা থেকে এই সুযোগ সুবিধাগুলো, এই যে কলকাতায় গিয়ে খেলা বা অন্যান্য মাঠে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গিয়ে খেলা, এই সুযোগগুলো কিভাবে আসছে? এই আবার আমাকে বলতে হবে ওই একই কথা, কুলদাকান্ত শিল্ড, ওইখানে আমরা বিভিন্ন টিমকে আনি, কোচদের আনি, গেস্ট করে আনি। হ্যাঁ, এই কোচদের সাথে আমরা লিয়াজো মেনটেন করি এবং যোগাযোগটা এখনো রাখি। এই কোচরাই কিন্তু ওনারাই আমাদের খবর দেয়। আচ্ছা, হ্যাঁ, যে অমুক জায়গায় ট্রায়াল হচ্ছে, অমুক জায়গায় যায়, যেটা আগে আপনি দেখবেন 10 বছর আগে আমরা যখন ফুটবল খেলতাম আমাদেরকেও কিন্তু এই সুযোগটা করে দিতে পারে, করে দিতে পারেনি। কি কারণে পারেনি সেটাতে আমি যাচ্ছি, হতো না, মানে আমাদের ভালো খেলোয়াড় থাকলেও তাদেরকে এক্সপোজ করা যায় না। আমরা সেই জায়গাটা কিন্তু এই ছোট গন্ডির মধ্যে রায়গঞ্জ টাউন ক্লাব থেকে আমরা সেটা চেষ্টা করছি। এবং আমরা আরেকটা জিনিস করছি, যেটা প্রতিটি কোচের সাথে প্রতিটা প্লেয়ারের আমরা যোগাযোগ করে দিচ্ছি। যেমন আমাদের এখান থেকেই, এখানে আপনি যেমন দেখছেন মেয়েদের সেরকম ইসলামপুরেও একটা নন্দঝার স্কুল টিম আছে, ওরাও কিন্তু খুব উন্নতি করছে। ওদের ওখানে 2জন সি লাইসেন্স কোচ আছে, ওরাও এর এই যোগাযোগগুলো মেনটেন করছে। কলকাতার সাথে যোগাযোগ যদি না থাকে বড় সুযোগ পাওয়া খুব কঠিন হয়ে যায়। তা কলকাতায় আমরা এই জন্য প্রতিটা প্লেয়ারকে, ছেলে বলুন মেয়ে বলুন, সবাইকে কলকাতা খেলতে পাঠাই আমরা। প্রথম কলকাতাতে গিয়েই কিন্তু প্রীতিকার চোখে পড়ে। হ্যাঁ, কলকাতাতে ও একটা খেলা খেলতে গিয়ে চোখে পড়ে যত সম্ভব ওইখান থেকে। তাছাড়াও কোচদের সাথে একটু আলাপ থাকা খুব দরকার কলকাতায়। এছাড়াও এর বাইরেও আমরা দেখছি যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন আন্তর্জাতিক যে প্লেয়াররা, খ্যাতনামা প্লেয়ার, তাদের খেলা মোবাইলে দেখা যাচ্ছে, তাদের কিভাবে টেকনিকে খেলছে, কিভাবে তারা ডেভেলপ করছে। এই সোশ্যাল মিডিয়া কি ওদের পক্ষে একটু সহজ হয়েছে কিছুটা? হ্যাঁ, খুবই হেল্প করে সোশ্যাল মিডিয়া। তবে কথাটা আছে না, প্র্যাকটিস, অভ্যাস। অভ্যাস না করলে টিভি দেখে বা ক্যামেরা দেখে খেলা যায় না। হাত কলমে শেখা, হাতে কলমে শেখা যেটা বলে, কোচ না থাকলে ঠিক মতন দেখিয়ে না দেখলে ওই ড্রিবল শেখা যায় না। ওটা দেখতে ভালো লাগে, হ্যাঁ, কিন্তু ওইটাকে প্র্যাকটিস করতে হবে। যদি ওটা দেখে একা একাই প্র্যাকটিস করে তাহলে হয়তো পারবে, কিন্তু ফুটবল খেলা তো একজনের খেলা না, দলগত খেলা। তাই খুব দরকার এই প্র্যাকটিসটা, মানে একটা টিম গেম। এবার সমস্ত প্লেয়াররা কিভাবে কম্বিনেশন করে খেলে টিমটাকে এগিয়ে নিয়ে যাবে। যেটা অভাব আপনার মাঠের অভাব। হ্যাঁ, এই মাঠের অভাবের জন্য কিন্তু অনেক ছেলে মেয়ে প্র্যাকটিসই করতে পারছে না। ফুটবল খেলতে গেলে আপনার ফুল সাইজ মাঠ দরকার, কারণ 70 মিনিট 90 মিনিট খেলতে হয়। ছোট মাঠে খেলে বড় মাঠে যখন গিয়ে পড়ে তখন এরা কিন্তু হাঁপিয়ে যায় মানে দিক শূন্য, মানে দিক পায় না, কোন পজিশনটা নিতে পারে না। এই জন্য কিছু মাঠ দরকার। আমাদের এখানে মাঠের খুব অভাব। এটা একটা বড় মানে যে নির্দিষ্ট পরিমাণ মাঠে ওরা খেলবে সেই ধরনের মাঠে প্র্যাকটিস করলে সেটা সুবিধা হয়, তাই না? ওরা প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা জায়গা, প্লেস চট করে সেখানে চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। এটা একটা সুবিধা হয় আপনি বলছেন। আচ্ছা প্রীতিকা, 2026 তো চলে আসছে, সামনে তো বিশ্বকাপ আছে। এই যে বিশ্বকাপ, এই বিশ্বকাপে তুমি কোন দলকে সমর্থন করবে? ব্রাজিলকে সমর্থন করবে। আর কোন প্লেয়ারকে তোমার সব থেকে ভালো লাগে? মেসিকে। যদিও আর্জেন্টিনা মেসিকে তোমার বেশি ভালো লাগে কেন? মেসি থেকে কি শিখবার আছে তোমার? মেসি মানে ওই আলাদা এরকম খেলে, একটু আলাদা রকম। মানে সেখানে তার প্র্যাকটিস, তার টেকনিক, এগুলো তোমাকে আকৃষ্ট করে। যখন আমাদের মানে টিভিতে খেলা দেখতাম আমার বাবা, আমরা তো ওদের খেলা দেখতাম, মেসি, রোনাল্ডো তো অতটা টিভির মধ্যে দেখিনি, কিন্তু মেসির দেখতাম। এই যে সোশ্যাল মিডিয়াতে তুমি
মেসির খেলা দেখতে পাচ্ছ, ব্রাজিল টিমের খেলা দেখতে পাচ্ছ, আরও অন্যান্য টিমের যে খেলা দেখতে পাচ্ছ, এগুলো দেখার পরে কি তোমাদেরকে নতুন করে কি একটা অনুপ্রেরণা জন্মায় না যে এদের মতো আমাকে আরো একটু ভালো হতে হবে? হ্যাঁ হ্যাঁ এটা তৈরি হয় অনেক। হ্যাঁ এই 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 কথাটা হচ্ছে যে আমরা যখন টিভিতে দেখতাম না, তো আমার বাবা বলতো যে তোকেও যেন আমরা টিভিতে দেখতে পারি এমন করে। আর তো আমার বাবা বাড়িতে যখন আসলাম তখন বলল যে আমার আশাটা পূরণ করলি, আমি টিভিতে দেখতে পারলাম তোকে, এটাই। আর ওদেরকে যখন খেলতে দেখতাম তখন আমার বাবা দেখতো আর আমি বুঝাতে যে এমন জায়গায় গেলে অনেক অনেক সুবিধা, মানে ভালো। আর এই যে তোমার যে সমস্ত প্রচেষ্টা, তুমি যে এত দূর পৌঁছে গেলে, তোমার বাড়ি থেকে তোমার বাবা তোমাকে কিভাবে গাইড করেছে? আমার বাবা তো তোমাকে মানে এইভাবে গাইড করা মানে মাঠে নিয়ে যাওয়া বা যেখানে তুমি যেতে চাও সেরকম ভাবে কিভাবে সহযোগিতা করেছে? হ্যাঁ, আমার বাবা আমাকে সব জায়গায় খেলতে নিয়ে গেছে। আচ্ছা। কোনো জায়গায় বাদ না যে বলবো যে যেতে হবে না ওখানে এমন তেমন, ওটা বলেনি কখনো। মানে যেখানে তোমার দরকার পড়তো বাবার সাথে যেতে? হ্যাঁ। আর আমার মাও বলতো যাও, মেয়েটা আগে যাচ্ছে। তো আমার বাবা আবার কাম টাম ছেড়ে যেত, আমার মাও আবার যেতে বলতো আমার বাবাকে যে আমি তো আছি, আমি একটু সামলাই নিব, তুমি যদি মেয়েটার পিছনে যাও, মেয়েটা যদি কিছু হয় তো আমাদেরই ভালো। ওটাই আমার বাবা। মানে তোমার মায়ের এবং বাবার দুজনের অনুপ্রেরণায় তুমি এত দূর পৌঁছেছো। হ্যাঁ, আর অনেকজনের দাদা আছে না যে বোনদেরকে খেলতে দেখতে পারে না মাঠে, তো আমার দাদা এমন না। আমার দাদাও খেলতো এককাল, ওর পায়ে লাগছে, আচ্ছা, তার জন্য ওই খেলে না। এখন পড়াশোনা করছে, 11-এ উঠলো, মাধ্যমিক দিল 2025-এ। তো এই যে তোমার খেলাধুলো করতে গিয়ে পড়াশোনা তো কিছুটা হলে তো ক্ষতি হচ্ছে, তো সেই ব্যাপারে মানে সেটার দিকে তুমি ভাবছো নাকি তুমি প্লেয়ার হিসেবে আরো বেশি বড় হবে সেই জায়গাটা তুমি নিজেকে? না, পড়াশোনাটাও দরকার আমার বাবা বলে। আমার বাবা মানে অতটা পড়াশোনা না, কিন্তু যেটা আগেকার কালে পড়াশোনা ছিল বলে খুবই টাফ। আর আমার বাবা একটু ভালো পড়ায়, আমাদেরকে পড়াতে বসায়। মানে তুমি খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাকে কিছুটা রাখতে চাচ্ছ, তাই তো? তো অরিজিৎ বাবু, এই যে পিটিকার, তো অনেক সময় দেখা যায় যে এদের মেধাশক্তি বা আছে, আবার খেলাধুলোর স্কিলও আছে। তো দেখা যায় যে কোনো সময় যে মেধাশক্তির দিকে অনেক সময় চলে যাচ্ছে, পড়াশোনার দিকে চলে যাচ্ছে, মাঠ ছেড়ে দিচ্ছে অনেক ছোট ছোট মেয়েরা, যার ফলে আমরা অনেক সময় তো ফুটবল প্রতিভা তৈরি করতে পারি না। তো এইরকমভাবে যদি আমরা ছোটোবেলা থেকে এই মেয়েগুলোকে একটু বেছে নিয়ে বের করে যার স্কিল আছে ভালো খেলাধুলাটাকে উৎসাহ যোগানো, এইরকমভাবে কোনো ইনফ্রাস্ট্রাকচার আমাদের জেলায় তো এখনও সেভাবে তৈরি হয়নি। এই বিষয়টা নিয়ে আপনারা যারা ফুটবল প্রেমী আছেন, যারা ওদের পাশে দাঁড়াচ্ছেন, সেরকম কোনো চিন্তা ভাবনা করছেন যে ছোটোবেলা থেকে বেছে নেওয়া? এটা আপনি যেটা বলেছেন এটা অবশ্যই দরকার। তার জন্য যেটা দরকার সেটা আমাদের এখানে সম্ভব না, কারণ এটা হচ্ছে একটা আর্থিক ব্যাপার আছে। কারণ এটা রেসিডেন্সিয়াল ক্যাম্প থাকলেই সম্ভব। কারণ আমি ছেলেদের নিয়ে এটা চেষ্টা করছি। হ্যাঁ, ছেলেদের রেসিডেন্সিয়াল ক্যাম্প করেছি। আমার নিজের বাড়ি একটা দিয়ে দেওয়া হয়েছিল ওদের রাখার জন্য, থাকার জন্য। আমরা বলছি এই যে ক্যাম্পগুলো আপনি বললেন যে সমস্যাটা হচ্ছে গরিবি। এই যে ছেলেগুলো যে খেলছে, একটু খেলা শিখলেই ওরা চলে যাচ্ছে ফুটবলে যেটা বলে খেপ খেলা, মানে ওরা পয়সা নিয়ে খেলতে চলে যাচ্ছে। এই যে খেপ খেলাটা হচ্ছে গিয়ে এইটা একদম ভালো প্লেয়ার তৈরি করার একটা বাধা। আচ্ছা, হ্যাঁ, এই বাধাটা প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। কারণ কি, ওদের গরিবের জন্য। হয়তো দেখা যাচ্ছে কিছু ছেলেকে মাসে ওদেরকে হায়ার করে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, প্রতিদিন 300 টাকা বাড়িতে দিতেই হবে, টোটো চালাচ্ছে, আসে খেলছে, 400 টাকা দিতেই হবে। এরকম যাদের উপরে প্রেশার আছে, ভালো প্লেয়াররা, তারা কিন্তু তখনই হারিয়ে যাচ্ছে। মানে এরকম প্রথম বলতে গেলে আমি মানে ঝরঝর করে অনেকের নাম বলে দিতে পারবো যারা প্রতিভা আছে কিন্তু ওরা খেলতে যেতে পারে না। আমরা বলছি যে এতো ব্যক্তিগতভাবে আপনারা কয়েকজন প্রচেষ্টা করছেন, ঠিক আছে, কিন্তু আমাদের জেলাতে তো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন বলে একটা সংস্থা আছে। তো তারা এই জায়গাগুলোকে নিচ্ছে না কেন, যে এইভাবে আমরা আমাদের জেলার
প্রতিভা বের করে তাদেরকে বিকশিত করব, তাদেরকে ভালো জায়গাতে নিয়ে ওনাদের যাবো। কাজটা ওনারা করছেন। হ্যাঁ, ওনাদের যেটুকু শিডিউল না আছে ওনারা তো সরকারিভাবে সরকারের সঙ্গে সহযোগিতা করে, যদি অটোনমাস বডি, কিন্তু ওরা তো সহযোগিতা করে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে পারে, এই বিষয়গুলো দরকার আছে আমাদের। হ্যাঁ, ওনারা দৃষ্টি আকর্ষণ করতে পারেন, সেই ক্ষমতা ওদের আছে। এবং এটা অ্যাকচুয়ালি আরো বড়, মানে গভর্নমেন্টকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টকে ভাবতে হবে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে। এটা ডিস্ট্রিক্ট লেভেলে বা ডিএসএ বা ক্লাব এটা করা খুব মানে কঠিন ব্যাপার। এটা করতে পারলে কিন্তু আপনি যেভাবে বলছেন, করতে পারলে কিন্তু খুব ভালো হয়। যেমন ধরেন আজকে ইন্ডিয়া টিমের মেয়েরা, ওদের কিন্তু আজকে ছেড়ে দিল, এরপরে কি হবে, এশিয়া খেলতে যাবে। এশিয়ার যখন খেলতে যাবে, ওদের যাদের 17 বছর ছিল, সেই 17 বছর কিন্তু অনেকেই পেরিয়ে যাবে। সেক্ষেত্রে প্রীতিকা লাকি যে ওর 17 বছর পেরোবে না, হ্যাঁ, ওর কিন্তু অনেকেই, মেয়েগুলোর মধ্যে অনেকেই পেরিয়ে যাবে, তারা টিম থেকে বাদ চলে গেল, সেখানে নতুন মেয়ে আসবে। কিন্তু আজকের থেকেই যদি ইন্ডিয়া গভর্নমেন্ট এই মেয়েগুলোকে নিয়েই নিজের তত্ত্বাবধানে রেখে প্র্যাকটিসটা করাতো, তাহলে হয়তো আমরা এশিয়াতে গিয়ে আরো ভালো রেজাল্ট পেতাম। শুধু রেজাল্ট পাবো বলে চিৎকার করলে হবে না, আমার ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। সেটা ইন্ডিয়া গভর্নমেন্টও দিচ্ছে না। সেখানে আপনি এই ক্লাব লেভেলে আর ডিএসএ লেভেলে এদের তো আমাদের পক্ষে সম্ভবই না, কারণ এই লেভেলটা আর একটু বড়। এবং সবচেয়ে বড় কথা কি, আর্থিকভাবে আমাদের আরো সমৃদ্ধ হতে হবে এবং তাদের ওখান থেকে সুযোগ দিতে হবে। হ্যাঁ, মানে হ্যাঁ, বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে যে এদেরকে আরো আর্লি ডিটেকশন করতে হবে। হ্যাঁ। ডিটেকশন করে তারপরে তার ফ্যামিলি সাপোর্টের ব্যাপার আছে, যে আমার এই ছেলেটি বা মেয়েটি খেলাধুলো করবে এবং করার জন্য তার যে কস্টিং আছে সেগুলোকে সরকার পক্ষ থেকে বেয়ার করতে হবে, এবং তাদেরকে রেসিডেন্সিয়াল ক্যাম্পে রেখে তাদের অনবরতভাবে অনুশীলন করাতে হবে, তবেই তো আমাদের সম্ভব হবে। পড়াশোনাটা দেখতে হবে, খাওয়া দাওয়াটা দেখতে হবে, তারপরে ওদের প্র্যাকটিস দেখতে হবে, তারপরে ওরা রেজাল্ট দিতে পারবে। আজকে গ্রাম থেকে উঠে যাচ্ছে, ওদের খাওয়া দাওয়া ঠিক মতন হয় না, যেই অনুযায়ী প্র্যাকটিস করায় সেই অনুযায়ী তো আমরা খাবার দিতে পারি না। তারপরে একটা মেয়ে কি করে এই ইয়েটা দেবে, তা একটা ছেলে বা একটা মেয়ে, সেটা গভর্নমেন্টকে কিন্তু দেখতে হবে। সেটা আচ্ছা, আমাদের এশিয়া কাপ তো 26-এ বোধ হয়, 2026। এবার এই যে 26 তো বেশি দেরি নেই, এর মধ্যে এই প্রীতিকাদের মতো মেয়েদের তাদেরকে রেখে কোচিং দেওয়া, তাদেরকে যে ইনফ্রাস্ট্রাকচার তুলে দেওয়া, হ্যাঁ, ফিটনেস রাখা, তারপরে তার ফিটনেস রাখতে গেলে তাদের যে একটা ফুড হ্যাবিট সেটাকে একটা তৈরি করা বা এগুলো যোগান দেওয়া, এই বিষয়গুলো নিয়ে আপনারা কত কি ভাবছেন? এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি এবং আমাদের হাতিয়া স্কুলও ভাবে। হ্যাঁ, এখন প্রীতিকা একা একজন, প্রীতিকাকে নিয়ে আমরা যে কেউ ভাবতে পারবো, প্রীতিকার আমরা যে কেউ দায়িত্ব নিয়ে দিতে পারবো। কিন্তু আমরা যখন স্কুল একটা টিমকে চলায়, ক্লাব একটা টিমকে চলায়, তখন সবাই এতজনকে দেখতে হয়। 18 জন তো না, তখন আমাদের ক্যাম্পে হয়তো দেখা গেলো 30 জন আছে, 40 জন আছে। সেই ক্ষেত্রে আমাদের সেই ফুডটা দেওয়া অসম্ভব হয়ে যায়। এখন প্রীতিকাকে আমরা কন্ডিশনে রাখার জন্য, প্রীতিকা যেহেতু একা, ওকে আমরা দেখতে পারবো, বা যে কোনো শুভাকাঙ্ক্ষী আমাদের এক্স প্লেয়ারদের যে কাউকে বললে তারাই দেখবে, বা যে কোনো ব্যবসায়ী যায় কাউকে বললেই প্রীতিকাকে কিন্তু পিছিয়ে দাঁড়াবে। কিন্তু আমি যখন দলগতভাবে আমি স্কুল বা ক্লাব করে, তখন ওই 40 জনকে এইভাবে ইয়ে করাটা, এটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায়। এবং আমরা যতটুকু পারি সেটা কিন্তু করি। আমরা আফটার প্র্যাকটিস আমরা টিফিন দিই টাউন ক্লাবে, হ্যাঁ, ইয়েতেও করে, হাতিয়া স্কুলেও আমরা যেটুকু পারি সেটুকু আমরা করি। এবং হাতিয়া স্কুলের সবচেয়ে বড় কথা, ম্যানেজিং কমিটির যারা আছেন, হেডমাস্টার যে ছিলেন বা বর্তমানে যে সুব্রত গুহ আছেন, সবার কিন্তু এই খেলাধুলার উপরে একটা উৎসাহ আছে। এই আমরা আশা করি এই প্রীতিকার মতন আরও মেয়েদের আমরা উঠাতে পারবো হাতিয়া স্কুল থেকে। আচ্ছা প্রীতিকা, তোমার কাছে একটু যাব, যে এত বড় জায়গাতে তুমি যে পৌঁছে গেলে, তোমার যে স্কুল হাতিয়া হাই স্কুল, সেই স্কুলের যে প্রধান শিক্ষক, আমরা শুনলাম অরিজিৎ ঘোষের কাছ থেকে, তারও অনুপ্রেরণা কম ছিল না। সেই অনিরুদ্ধ সিনহা যে তোমাদের প্রধান শিক্ষক ছিলেন, তিনি তোমাকে কিভাবে অ্যাডভাইস করেছেন যে আরও এগিয়ে যাওয়ার জন্য, কি বলতেন? আমরা যখন মানে স্কুলের মানে তরফ থেকে যখন খেলতে গেছিলাম না, তো তখন আমাদের স্যার দেখতে গেছিল খেলা, তখন স্যার মাঝে মধ্যে প্র্যাকটিসও দেখতে আসতেন। আচ্ছা, সময় তো থাকে না, আর স্যারের একটু ব্যস্ত থাকে আবার, কিন্তু ব্যস্তর মধ্যেও আমাদের টাইম বার করে আমাদের প্র্যাকটিস দেখতে আসতেন।
তখন আমাদেরকে দেখতেন। কিন্তু উনি সময় রাখতেন তোমাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ, তারপরে? তারপরে আমরা যখন প্র্যাকটিস করতাম স্কুলে মাঠে, তখন স্যার আসতো, আমাদেরকে একটু দেখতো, কথা বলতো যে তোদের তোদের মানে অনেক অনেক দেখছি মেয়ে ভালো খেলছে, আরও মানে ভালো খেলতে হবে, ভালো জায়গায় যেতে হবে, আমাদের গ্রাম থেকেই উঠে যেতে হবে, আমাদেরকে কেউ বলবে না যে তোকে এখানে নিয়ে যাব ওখানে নিয়ে যাব। স্যার বলছিল যে আমাকে দেখছিল, স্যার বলছিল যে তুই ভালো খেলছিস, তুই ভালো খেল, মন দিয়ে খেল, পড়াশোনাও করবি আবার। আমি বলছিলাম হ্যাঁ স্যার। তারপরে স্যার বললো যে আর আগের বছর তো আমি 2025-এ বার হয়ে যাব, যে দেখতে চাই আমি মানে সুব্রত কাপের আমরা খেলতে চাইছিলাম, মানে কলকাতা যেতে যাওয়ার কথা বলছিলাম। সুব্রত কাপে তো খেলতে পারোনি তুমি? না, আমি আবার ইসে খেলছিলাম আলিপুরদুয়ার এখানে। স্যার বলছিল যে কলকাতার মানে কি যেন মানে জোনালটা খেলেছে, জোনাল, হ্যাঁ জোনাল খেলার মানে ছিল। এই যে রায়গঞ্জে ফিরে এলে, হ্যাঁ, এখন কিভাবে তুমি নিজেকে তৈরি করছো, প্র্যাকটিস অনুশীলন কিভাবে করছো প্রতিদিন? এখন তো মানে প্র্যাকটিস করিনি, মানে আমাদের ওখানে অনুষ্ঠান চলছে তো। আচ্ছা, তারপর শুরু হবে? হ্যাঁ, মানে অনুষ্ঠান করার জন্য মাঠ টাট বোধহয় এখন হ্যাঁ, প্যান্ডেল ট্যান্ডেল এগুলো আছে, তাই না? আচ্ছা, তারপরে? আর রাতের বেলা তো ভালো করে একটু ঘুম হচ্ছে না, তার জন্য আমার বাবা বলছে যে এই কয়েকদিন একটু বন্ধ রাখ, অফ রাখ। তো আমি বলছি ঠিক আছে। মানে একটা বিশাল খাটুনি পড়ে গেছে ওই সমস্ত জায়গায় গিয়ে খেলাধুলো করে, তখন একটু তোমার একটা এনার্জি একটু সংগ্রহ করতে হবে, তাই তো? শক্তি সঞ্চয় করে তারপরে আবার নেমে পড়া। তাও আমার অনুপ স্যার বললো যে ঠিকই আছে, তো এখন অনুষ্ঠান চলছে তো অনুষ্ঠানে একটু কর, তারপরে তারপরে কালকে থেকে শুরু করবে আমাদের স্যার যে প্র্যাকটিস করবে। জাতীয় দলে যখন তুমি খেলছো, তো সেই সময় দেখা যাচ্ছে তোমাকে সেকেন্ড হাফে নামিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কোচের কি কোনো বিশেষ পলিসি ছিল তোমাকে দিয়ে কোনো কিছু বাজিমাত করানোর চেষ্টা? এটা তো আর কোন পয়েন্টে তুমি খেলছো, তুমি কোন পয়েন্টে? আমি মানে উইঙ্গার খেলি, হাফ উইঙ্গার। জানি না যে আমাকে হাফ টাইমের পরেই কেন নামায়। হ্যাঁ, আচ্ছা অরিজিৎ, আপনি বলুন তো যে ওকে সেকেন্ড হাফে নামানো হচ্ছে, কোনো কি মানে কোচের এটা কি কোনো রকম একটা বলা যেতে পারে যে একটা তিনি অস্ত্র হিসেবে ইউজ করছেন যে জয় ছিনিয়ে আনবার জন্য? হ্যাঁ, এটা একেবারেই কোচের উপরে নির্ভর করে কাকে কোন সময় খেলাবে, কোন মাঠে কে অ্যাপ্রোপ্রিয়েট, কোন টিমের সাথে কাকে, এটা একদম কোচের কাছে। আর অনেক সময় দেখা যায় আমরা যারা ফুটবল খেলি আমরা কুসংস্কারে আচ্ছন্ন থাকি। হয়তো প্রীতিকাকে সেকেন্ড হাফে নামানোর পরে টিমটা ভালো খেলছিল, এরকম একটা কুসংস্কার থেকে ওকে প্রথম থেকে না নামিয়ে সেকেন্ড হাফে নামাচ্ছিল। অনেক সময় এটা হয়, অনেক সময় অন্য টিমের কার কি কোন পজিশনে কে খেলছে সেটাকে অ্যানালাইসিস করে এরকমভাবে নামানো হয়। এটা তো একটা ইয়ে থাকেই, কোচের একটা পলিসি থাকে, হ্যাঁ, সেই পলিসিতেই খেলানো হয়। সব কোচরাই করে থাকে, ওনারা তো মানে ইন্ডিয়া টিমের কোচ, ওনারা তো থাকবেই ওনাদের। আর কোচ তো বিদেশি কোচ ছিল, মানে এটা বলা যায় যে কোচের একটা ডিসিশনের একটা মেশিনারি, যে মেশিনারির মধ্য দিয়ে যে আমি কোনো কোনো প্লেয়ারকে যে সে যতক্ষণ খুব ভালো খেলতে পারবো যে টাইমটা, সেই টাইমটুকু খেলাবো, তারপর তাকে আবার রেস্ট দেবো, এই পলিসির জন্য। এরকম বলে আমাদের রায়গঞ্জ টাউন ক্লাব টিমে একজন ছিল, ডালখোলার ছেলে, ওকে আমি কোনো সময় ফার্স্ট টিমে রাখিনি। আমি যখন টিম নিয়ে যেতাম ওকে সবসময় আমি সেকেন্ড হাফে খেলাতাম, এবং ও দেখা গেল এন্ড অফ দ্য লিগ ওর সেকেন্ড হাই স্কোরার। তার মানে ও ও যখনই প্রথম নামানো হচ্ছে গোল পাচ্ছে না, কিন্তু ওকে দেখা যাচ্ছে ও সেকেন্ড হাফে নামালে নতুন উদ্যমে ও টিমের জন্য খুব ও গোল পাচ্ছে, মানে টিমের উপকার। কোচরা সবসময় চাইবে যে টিমের যাতে ইয়ে হয়, উপকার হয়, সেই অনুযায়ী কোচ নামায় আর কি। সেটাই প্রীতিকার ক্ষেত্রেও বোধহয় সেরকম কিছু ছিল। আচ্ছা, মানে এটা সমস্ত ব্যাখ্যা মানে কোচই দিতে পারবে। কোচই, কারণ হচ্ছে ও একটা ম্যাচে দুর্দান্ত একটা গোল করে সেকেন্ড হাফে নেমেই বাংলাদেশের বিরুদ্ধে। আচ্ছা, যে এই বুদ্ধির, এটা বুদ্ধির পরিচয় দেয় প্রীতিকা, মাথার উপর দিয়ে সুন্দর করে বলটা রাখে। এরকম গোল এবং কিছু ও দেখেছি আমি, যেই খেলাগুলো দেখেছি আমি, ও ওই রাইট উইং দিয়ে খেলতো এবং পাসগুলো ভালো দিত, গ্রাউন্ড পাস, এখান থেকেও গোল আসে, ওর পাস থেকেও গোল আসে। তাই এই সব মিলিয়ে ওদের একটা স্ট্র্যাটেজি থাকে, সেই অনুযায়ী কোচরা খেলে। এটা একদম কোচদের নিজস্ব ব্যাপার, এটা কেউ ব্যাখ্যা দিতে পারবে।
সুব্রত কাপে হাতিয়া হাই স্কুল সেভাবে সাফল্য পেল না, এবং এটার পিছনে আপনি সেই ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে স্কুলের কি ভাবছেন যে কি জন্য এটা পেল না? আমরা পেলাম না, আমরা তো জোন চ্যাম্পিয়ন হয়ে আসলাম। কলকাতায় গিয়ে সেখানে আমাদের মানে যেটা আশা করা গিয়েছিল, হ্যাঁ, কলকাতায় গিয়ে আমরা পারিনি। মানে এটা কি প্রীতিকার মতো প্লেয়াররা খেলতে পারেনি দেখে কি আপনাদের একটু অসুবিধা হয়েছিল? একটা বড় কারণ প্রীতিকা ছিল না সেই টিমে, কারণ প্রীতিকা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে প্রীতিকার যে স্পিড, প্রীতিকাকে যেভাবে বল বানালে বলটাকে ধরে গোলের খিদা, সেটাই ডিস্ট্রিক্ট লেভেলে প্রীতিকাকে ধরার কেউ ছিল না। এবং স্টেট লেভেলেও কলকাতাতেও প্রীতিকা যদি খেলতো আমরা নিশ্চিত যে আমরা ওখানেও জিতে আসতাম। তা প্রীতিকা, এবার আপনি বলতেই পারেন এটা তো ফুটবল খেলা, একজনের খেলা না, তবে আমরা একটু প্রীতিকা নির্ভর হয়ে পড়েছিলাম ওই টিমটাতে। হ্যাঁ, যেহেতু প্রীতিকা সিনিয়র টিমেও খেলে, আবার ওই টিমটাতেও প্রীতিকা ছিল। হাতিয়া স্কুলে একটু প্রীতিকা নির্ভর ছিলই সেই ক্ষেত্রে। আর ও না থাকাতে তো একটু মনোবলও ভাঙে, আর স্কোরের লোকও কমে যায়, স্কোরিং করার লোকটা। এটা একটা আমাদের কারণ। প্রীতিকা যখন আমাদের এশিয়া কাপে চলে যাচ্ছে খেলতে, তো সামনের বছর তো আবার সুব্রত কাপ আছে, তো সেই কাপে আবার প্রীতিকাকে খেলাবার কোনো পরিকল্পনা বা কিছু আছে এখন থেকে? না, সেটা তো আমাদের আরো প্লেয়ার তৈরি হচ্ছে। আমরা প্রথম মানে এই বছর যেটা বললেন, একবারেই টিমটার থেকে আমার ক্যাপ্টেন বাদ হয়ে গেল, তো এটা একটা ঝটকা। আর যদি আমরা তৈরি হতে পারি, সেক্ষেত্রে প্রীতিকাকে যদি আমার ইন্ডিয়া টিমেও খেলছে, ওকে যে সবসময় পাবো এটা আমাদের ভাবাটা ভুল। অতএব প্রীতিকাকে ছাড়াই আমাদের দল গঠন করতে হবে। অনুপ সেই ক্ষেত্রে অনেক প্লেয়ারকে তুলে ধরছে এখনো। আমরা আমাদের অলরেডি একজন বেঙ্গল খেলেছে, 14 বছরের বয়সী মেয়ে, কি নাম ওর? অনামিকা শীল 14 বছরে বেঙ্গল খেলে এসেছে। হ্যাঁ, ওরাও উঠছে। তা আমরা প্রীতিকাকে ছাড়াই এবার টিমটা করার চেষ্টা করব। আরও ভালো মেয়ে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। এবার প্রীতিকা যদি পাই তাহলে আমাদের প্লাস পয়েন্ট, আমি এক্সট্রা আমাদের নিতে পারবো। একসময় আমরা দেখেছি যে ফুটবল ভালো খেললে তার কর্মজীবনটা খুব ভালো হতো, এবং এইভাবে আমরা দেখেছি বিগত দিনে যে আমাদের রায়গঞ্জেরই অনেক বড় বড় খেলোয়াড়রা তারা খেলেছেন, এবং খেলার জন্য তারা মনে করেন এনবিএসটিসিতে চাকরি পেয়েছে, পুলিশে চাকরি পেয়েছে, আরও বিভিন্ন ইলেকট্রিসিটি বোর্ডে ওদেরকে চাকরি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। তো সেই জায়গাটা হঠাৎ করে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এটা কি কোনো প্লেয়ারদের বা খেলার উৎসাহের প্রতি একটা মানে মনোবল ভেঙে দেওয়া না? হ্যাঁ, অবশ্যই। চাকরির সামনে টার্গেট না থাকলে প্লেয়াররা কেনই বা খেলবে? সেই সময় টার্গেট ছিল, আপনি দেখবেন শহরের প্রচুর ছেলে খেলতো, এখন শহরের ছেলেরা নাই বললেই চলে। আর টার্গেট নাই বলে আজকে এই যে একটু আগেই বললাম ক্ষেপে চলে যাচ্ছে ছেলেরা, এই ক্ষেপে চলে যাওয়াতে প্লেয়ার নষ্ট হয়ে যায়। ওরা প্রচুর পরিমাণে গেম খেলছে, এত গেম খেললে প্লেয়ারও নষ্ট হয়ে যায়। তাই এটা তো গভর্নমেন্টের পলিসি। গভর্নমেন্ট যদি এখন রিক্রুটমেন্ট না থাকে তা আর কি করবে? যেমন এনবিএসটির রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে, টিমটাও বন্ধ হয়ে গেল। 40CB একটা ভালো টিম ছিল, এখন সেই টিমটা খেলে না। 40CB রিক্রুট প্লেয়ার আমাদের সময় আমরা দেখেছি যে প্রচুর আমাদের বন্ধুদের, আমাদের ব্যাচের সবাই পুলিশে চাকরি করে। বলতে পারেন আমাদের ব্যাচে আমার সময়কার একমাত্র আমি চাকরি করি না, আর 2-1 যাদের হাইট নাই তারা চাকরি করে। তাছাড়া কিন্তু হাইট আছে, আমি একমাত্র আমাদের ব্যাচে পুলিশে যাইনি। তখন চাকরি ছিল, তখন টার্গেট ছিল, এই জন্য শহরের ছেলেরাও খেলতো, খেলার মানও অনেক বেটার ছিল বলে আমি মনে করি। অবশ্য এখন খেলার ধরনটা চেঞ্জ হয়ে গেছে। মানে এই জায়গাটা বন্ধ হওয়াতে গ্রাম বাংলার মানে গ্রামগঞ্জের যে ছেলে মেয়েরা যারা ফুটবলের প্রতি উৎসাহী, কোনো জায়গা থেকে কি হারিয়ে যাচ্ছে যে তারা আর পারছে না ধরে রাখতে? সামনে টার্গেট না থাকলে ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে খেলার পরে। আপনি চিন্তা করেন না, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে আমরা ডিএসএতে যে ফুটবল লিগটা খেলি, তারপরে আমাদের ছেলেদের টার্গেট কি? টার্গেট নাই কোনো। নেক্সট কি খেলবো? বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি কিছু এদের খেলায়, নতুন আরেকটা লিগ শুরু হচ্ছে, এই প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে একটা করে টিম হবে, হয়তো 3-4টা ডিস্ট্রিক্ট মিলে একটা করে টিম হবে। এই পলিসিটা এখন আমরা পাইনি। এটা যদি হয়, আইএফএ সেক্রেটারি সেদিন ডিক্লেয়ার করেছে, কালকেও দেখলাম বোধহয় পেপারে মালদার কোচ ডিক্লেয়ার হয়ে গেছে।
এরকম উত্তর দিনাজপুরেরও হয়তো হবে। এই যে এই পলিসিটা করলেন আইএফএ সেক্রেটারি, এটার আমরা হয়তো কিছু একটা ভালো ফল পেতে পারি। মানে সামনে টার্গেট থাকতে হবে। এই আজকে আমরা খেলছি, খেলে কি হবে, নেক্সট আমার কি ভবিষ্যৎ। বাবারাও তাই ভাবে, তখন বাবারা বলে আর তোদের খেলতে হবে না, ব্যবসায় নাম, বা কেউ বলে যে তুই আমার জমিটাই দেখ। মানে ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করতে হবে। এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি না থাকলে সে ভালো প্লেয়ার কখনোই আসবে না। তো আজকে আমাদের এই আলোচনার জন্য ঋতিকা, তোমাকে কনগ্রাচুলেশন, এবং তুমি আগামী দিনে আরও এগিয়ে চলো, আরও বড় হও। ভারত টিভির পক্ষ থেকে আমরা সেটাই কামনা করছি। অরিজিৎ বাবু, আপনাকেও অজস্র ধন্যবাদ আজকে আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য, এবং আমরা চাইব আগামীতে ঋতিকার মতো আরও প্লেয়ারদেরকে আপনারা খুঁজে বের করে আগামী প্রজন্মের ফুটবলকে আরও উন্নত করুন, এই আশা রাখছি। তো ভারত টিভির পক্ষ থেকে আপনাদের দুজনকেই ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ভারত টিভি। সাফ কথা। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।